সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে তো? শুধু এইটুকু জানতে পারলেই হবে। একটু লিখে জানান সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা। বেশ, নমস্কার, আমি নমস্কার, আমি রতি চক্রবর্তী। নাইয়া লাইভ সবার জন্য এই অনুষ্ঠানে আমি আজ এসেছি আমার কবিতা পরিবেশন করার জন্য। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই শ্রীযুক্ত অনুপ চক্রবর্তী মহাশয়কে, যার আহ্বানে আজ আমি এখানে এসেছি। শ্রদ্ধা জ্ঞাপন করছি শ্রী বিজয়চাঁদ দত্ত মহাশয়কে, যার প্রেরণায় আমি আজ কবিতা বলছি। আমার সঙ্গে যারা দর্শক শ্রোতা বন্ধু আছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণেই, সময় বড় দুর্মূল্য। প্রত্যেকের কাছেই সময় তার নিজের জন্য মূল্যবান। আমার জন্য এই এত মূল্যবান সময় আপনারা ব্যয় করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার সঙ্গে আমার মোট কবিতা বলার সময় 1 ঘন্টা। আমি আশা করব এখনও যারা অংশগ্রহণ করেননি, পরবর্তী সময় করবেন, তারা প্রত্যেকেই এই সময়টুকু আমার সঙ্গে থাকবে। আর আজকের কবিতা আমি এভাবে সাজিয়েছি: প্রথমে বর্তমান সময়কাল এবং স্বাধীনতা পর্ব, তারপরে স্বাধীনতা উত্তরকাল, এবং পরে আমি যাব প্রেমের পর্যায়ে কবিতায়। এবার আমি কবিতা শুরু করব। আমার সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা শুধু এইটুকু জানতে পারলেই হয়। আচ্ছা, শব্দ ঠিক আছে, ঠিক আছে। উৎপলদা ঠিক আছে, সকলে আছেন। আমি প্রত্যেককে আবার কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি কবিতা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। এই বাণী যিনি উচ্চারণ করেছিলেন তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। আমি আজ সুনীল গঙ্গোপাধ্যায় অনুদিত একটি কবিতা দিয়ে আমার অনুষ্ঠান শুরু করব। হ্যাঁ, আমি বলবো অগাস্টন মিলারেসের একটি কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন তৎকালীন দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ 5টি প্রধান ইউরোপীয় ভাষার কবিতা অনুবাদ করার জন্য, এবং পরবর্তীকালে সেটা বই আকারে প্রকাশিত হয়েছিল। অগাস্টন মিলারেস জন্মেছিলেন 1917 সালে ক্যানারি দ্বীপপুঞ্জে। আমি সালটা উল্লেখ করলাম এই কারণেই যে এখনও সেই সময়কালে লেখা কবিতায় এই সময়ও কত প্রাসঙ্গিক সেইটি বোঝাবার জন্য। অগাস্টন মিলারেস। শুভেচ্ছা। আমি একজন কবি, ঘোষণা করছি শুধু মানুষের সত্য অস্তিত্বের প্রকাশ। কবিতা শুধু সত্যের গান, তাকে জাগিয়ে তোলা। যে দৈত্য দিবারাত্রি পাপ সৃষ্টি করে যাচ্ছে তার বিরুদ্ধে কবির কণ্ঠই একমাত্র পৃথিবীকে মুক্ত করতে পারে। সেই উষাকে ভেদ করে জেগে ওঠা প্রথম শিখর, সেই পাহাড়েই ধ্বনিত হয় সময়ের সঙ্গীত। তার হৃদয় প্রথম ছিন্ন ভিন্ন হয় যে কোনো যুদ্ধে। প্রথম সারিতে তার স্থান কখনোই অস্বীকার করা যাবে না।
মানুষটা মানুষের সঙ্গে তার আত্মীয়তা তাকে সেই স্থান দিয়েছে। একজন কবি সবসময় সেই মানুষের সঙ্গী যারা যুদ্ধের সময় নির্ভীকভাবে ঝাঁপ দেয়। কবি মৃত্যুরোধকারী জনতার প্রতিনিধি। আকস্মিক রাত্রে যখন সব কিছুই বিস্তৃত, যখন কোথাও কোনো স্বাধীনতা নেই, কোনো জীবিত কবি নেই, তখন বাতাস না থাকায় পাখিরা ওড়ে না। আমি একজন কবি, ঘোষণা করছি আমার ক্রোধ যখন শাসানি আসে স্বাধীনতার প্রতি, আমাদের উষ্ণকারী সূর্যের প্রতি। পৃথিবী ঠান্ডা হয়ে এলে কবিও উত্তাপহীন হয়ে যায়। পৃথিবীতে তখন হৃদয় নেই, সুবিচার নেই। আমি একজন কবি, ঘোষণা করছি আজকের দিনের। কর্কশ পথে একজন কবিকেই মানুষ তার ভাই বলে চিনে নেবে। আমি একজন কবি, ঘোষণা করছি যে একজন কবি সত্যিকারের মানুষ, যদিও সে কখনো কখনো আমাদের বোঝাতে চায় যে সে দেবতা। তন্নিষ্ঠা মুখার্জি একদম নাইয়া শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কবিতার পাশাপাশি পড়া যায় শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা। আমরা জানি মহৎ ভাবনা সবসময় সমদর্শী এবং সমভাবনা সম্পন্ন। বর্তমান পরিস্থিতিতে আমরা কতটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি জানি না, কিন্তু মানুষ তো আশা করতে চায় না যে ঠিক এইভাবেই মানুষের পাশে মানুষ থাকবে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। বাহ, অনেকেই এসে গেছেন। আমি সব মন্তব্যগুলো পড়তে পারছি না। পার্থ দাস যাচ্ছে, দেখা যাচ্ছে। তন্নিষ্ঠা দেখছেন। ঠিক আছে, সকলকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার মতো করে কবিতা একটু যাই, যদি আপনাদের কারোর কোনো অনুরোধ থাকে আমি চেষ্টা করব। আচ্ছা, এই যে অবস্থা, আমরা সবসময় জানি যে কোনো সময় স্থায়ী হয় না, তাই না? সবসময় পট পরিবর্তন হয়। আজকে এই অবস্থায় নিশ্চয়ই আমরা ভালো নেই। এই যে আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমি খুব একটা এই মাধ্যমে অভ্যস্ত নই। নিজে নিজে বলছি, অসুবিধেও হচ্ছে, কিন্তু এই এক ঘর লোক থাকবে, তাদের উষ্ণতা থাকবে, তখন বলতেও ভালো লাগে। সুতরাং আমরা তো আশা করব যে এই দিনটি আবার ফেরত আসবে, যদি সত্যিই আবার মঞ্চে আবার কবিতা বলতে পারি, এবং খুব দ্রুতই বলবো এটা আশা করছি। তখন আমি যে কবিতাটি বলতে চাই সেইটি এই মুহূর্তে বলবো। আমি রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ বলতে চাই। রবীন্দ্রনাথ যখন সদর স্ট্রিটের বাড়িতে ছিলেন, তখন একদিন ভোরে তার জানালা দিয়ে সূর্যের আলো আসছে।
এবং সারা ঘর আলোকিত হয়ে গিয়েছে। রবীন্দ্রনাথের মনে যত বিষাদ ছিল সব সরে গিয়েছে এবং তিনি ওই যে অপূর্ব ক্ষণটি, সেই ক্ষণটিকে স্মরণীয় করে রাখার জন্য এই কবিতাটি লিখেছিলেন। আমি সেই কবিতাটি বলছি। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠিছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। ভূধর হইতে ভূধরে লুটিব, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। সুবীর দেখছে, উৎপলা ঘোষ দেখছে, বিজয়দা প্রণাম। আপনি দেখছেন আপনার মূল্যবান সময় ব্যয় করে। আজ 14ই সেপ্টেম্বর। গত 2রা সেপ্টেম্বর গিয়েছে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আপনারা সকলেই জানেন যে এবছরটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম শতবর্ষ। আমি সে কথা স্মরণে রেখে একটি কবিতা বলবো। যা লেখো যা ইচ্ছে লেখো, কবিতার নাম যা লেখো কবিতা লেখো। বিষয়টা হচ্ছে যা ইচ্ছে লেখো, কিন্তু কিন্তু যা লেখো যা ইচ্ছে লেখো, কিন্তু খবরদার দিও না সাপের লেজে পা। বলো না নরখাদক বাঘ মানুষের রক্ত মাংস খায়। যা লেখো কবিতা লেখো, কিন্তু কে তোমায় মাথার দিয়েছে দিব্যি? যা কদাচ প্রকাশ্য নয়, এই সন্ধ্যায় এই কালবেলায় করতে হবে উচ্চারণ। দেশের এই আপৎকালে এ সকল গোয়ার তুমি ছাড়ো হে। যা লেখো যত ইচ্ছে লেখো, বদলিয়ার ভেঙে খাও,
স্বপ্নে দেখো নাজিম হিকমত, অনুবাদ করো পাবলো নেরুদা। কিন্তু সাবধান, যদি আনবাড়ি যাও, যদি নিষিদ্ধ রক্তের দিকে ভুল করে তাকাও, যদি বলো তোমার দেশ বদ্ধভূমি, স্বদেশ প্রেম হাজার শিশুর রক্ত, তোমাকে বাঁচাবে মর্তে বাঁচেনি সে অলিক দেবতা। দেখুন, স্বাধীনতার আমরা ৭৩ বছর অতিক্রম করেছি। স্বাধীন রাষ্ট্রে ভারভারা রাওয়ের মতো মানুষ আজ কারাগারে। কবিতাটা কত প্রাসঙ্গিক! সত্যি এরকম কবিতা যিনি লেখেন তিনি তো অমরত্বই দাবি করতে পারেন, তাই না? তবু কবিতার জন্য সুনীল গাঙ্গুলি অমরত্ব তাচ্ছিল্য করেছেন। নিকিতা দেখছেন, দিয়া সোনা দেখছে, ঠিক আছে। অনন্যা দত্ত রায়। আসলে আমি না প্রথম দিকটা না একটু ঘাবড়ে গিয়েছিলাম ওই সব লেখাগুলো দেখে। আমি অভ্যস্ত নই তো। ঠিক আছে, এবারে আমি যে প্রসঙ্গে যাব সেটা হচ্ছে এই স্বাধীনতার জন্য আমরা স্বাধীনতা পূর্ব সময়ে অনেক লড়াই করেছি। আমাদের দেশীয় বিপ্লবীদের সঙ্গে কিন্তু অনেক মানুষ সহায়তা করেছেন। আমি এমন একজনের নাম এখন উল্লেখ করতে চাই, তিনি ভগিনী নিবেদিতা। আপনারা সকলেই জানেন যে আমাদের স্বাধীনতা আন্দোলনে ভগিনী নিবেদিতার স্থান কতটা। শ্রীপর্ণা চক্রবর্তী দেখছেন তো। আমাদের চন্দননগরে অবশেষে নামক একটি সংস্থা আছে, সাংস্কৃতিক সংস্থা। নিবেদিতার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে তারা নিবেদিতা নাটকটি মঞ্চস্থ করেছিল। তো সেইখানকার একটি দৃশ্য আমি উল্লেখ করব, কারণ পরে যে চিঠিটি আমি পড়ব তার সঙ্গে এই দৃশ্যটি অত্যন্ত প্রাসঙ্গিক। স্বাধীনতা সংগ্রামীদের উজ্জীবিত করার জন্য নিবেদিতা ভাষণ দিচ্ছেন। হে ভারত, ভারত, আমার জাতি তোমার যে ভয়ানক ক্ষতি করেছে, কে তার প্রতিকার করবে বলো? তোমার সন্তানগণের মধ্যে যারা সর্বাপেক্ষা সাহসী, তীক্ষ্ণ অনুভূতি সম্পন্ন এবং শ্রেষ্ঠ, তাদের ওপর এই যে প্রতিদিন লক্ষ লক্ষ অপমান বর্ষিত হচ্ছে, কে তার একটিরও প্রায়শ্চিত্ত করবে বলো? ভারতে এখন ধীর বিকশিত সংগঠনী শক্তিগুলিকে আমরা কাজে লাগাতে চাই। একই সঙ্গে চাই লক্ষ লক্ষ মানুষের উন্মাদনা, মৃত্যুশা। আমাদের প্রয়োজনের বিরাট আকারের কথা ভাবলে আমরা নৈরাশ্য বোধ করি, কিন্তু যখনই ভাবি কাল পূর্ণ, আমরা নয় মাই কাজ করেন, তখন আবার সাহস ফিরে পাই। ভারত জ্ঞান সাধনায় নিমগ্ন ছিল। তখন একদল ডাকাত তার উপর ঝাঁপিয়ে পড়ে তার ভূ সম্পত্তি ধ্বংস করে। ফলে ভারতের তন্ময় ভাব নষ্ট হয়ে গেছে। ডাকাতের দল তাদের শেখাবে না, ডাকাতদের খেদিয়ে দিয়ে ভারতকে ফিরে যেতে হবে স্বভূমিতে। এখন এই ধরনের প্রচেষ্টাই ভারতের পক্ষে যথার্থ কার্যক্রম। সুতরাং যতক্ষণ সরকার বিদেশি, ততক্ষণ খ্রিস্টান বা সরকারের তাবেদারদের সঙ্গে কোনো বোঝাপড়া নয়। যা কিছু ভারতীয় তা যত তুচ্ছ এবং অকিঞ্চিতকর হোক, তার পাদস্পর্শ করি। বাদবাকি যা কিছু তা যত না আমাদের ভালো করবে, মন্দ করবে তার থেকে অনেক অনেক বেশি। তাই তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। তিনি বিদেশী, কিন্তু ভারতের মতো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একেবারে কণ্ঠ সোচ্চার করেছেন। আমরা প্রত্যেকেই জানি, লাইভটা কি আবার দেখা যাচ্ছে? একটু বলবেন। আমার কপালে এসব জোটে।
আচ্ছা, কপাল এমন, ভালো লাগে না। কত প্রস্তুতি নিলাম। চলে গেল। দেখা যাচ্ছে আবার? তাহলে শুরু করব? হ্যাঁ, কি হয়েছিল জানি না, আমি আবার শুরু করছি। দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, স্বাধীনতার মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে এই ত্রয়ী বিপ্লবী বিনয় বাদল দীনেশ, তারা আমরা সকলেই জানি কারা বিভাগের আইজি সিমসন সাহেবকে হত্যা করার জন্য তাদের ফাঁসি হয়েছিল। সালটা 1931, 7ই জুলাই। তার ঠিক 3রা জুলাই চিঠিটি লেখা। 3রা জুলাই দীনেশ গুপ্ত, যার ডাকনাম নসু, তিনি এই চিঠিটি লিখছেন তার মণি দিদিকে। আমি চিঠিটি পড়ছি। মণি দিদি, আজ তোমার পত্র পেলাম। ভগবানের আশিস যারা পায়, অশেষ দুঃখ জোটে তাদেরই কপালে। সে দুঃখের মালা গলায় পরবার সৌভাগ্য ও শক্তি কতজনের হয় জানি না, কিন্তু যার হয় তার জীবন পরম সার্থকতায় পরিপূর্ণ হয়ে ওঠে। ভগবান যাকে আপন কাজের জন্য বেছে নেন, তার সুখ সম্পদ সব কিছু দেন ধুলোয় লুটিয়ে, করেন তাকে পথের ভিখারি, রিক্ত কাঙাল। তিনি যাকে বরণ করেন, মরণ মালা তাঁরই গলায় পরিয়ে দেন। সে মালা কি সহজ মণি দিদি? এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি। জ্বলে ওঠে আগুন যেন, বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। এ জীবনে সুখ পাওয়া বড় কথা হতে পারে মণি দিদি, কিন্তু দুঃখের বোঝা বইতে পারে কজন? শক্তির উৎস তিনি, যাকে তিনি তার কাজের ভার দেন, সে ভার বহন করবার শক্তিও তাকে অযাচিতভাবে দান করেন তিনি। নইলে সাধ্য কি তার যে সে গুরুভার এক মুহূর্তকেও সহ্য করবে? যার প্রাণ আছে, শ্রেয়কে বরণ করবার জন্য যার আছে শ্রদ্ধা, সে কি কখনো তার মহাশঙ্খের আহ্বান শুনে স্থির থাকতে পারে? কি শক্তি আছে এই মিথ্যা মোহের যে তাকে আটকে রাখবে? তার আহ্বানে কি শক্তি আছে জানি না মণি দিদি, শুধু জানি যে শুনেছে কানে তাহার আহ্বান গীত, ছুটেছে সে নির্ভীক পরাণে, সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিসর্জন। নির্যাতন লয়েছে সে বক্ষপাতি, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। আজ যাই দিদি, এই হয়তো শেষ প্রণাম। স্নেহের দীনেশ। আসলে এই ধরনের লেখা পড়ার পরে মনটা ভারাক্রান্ত হয় তো বটেই, কিন্তু আমার তো নির্দিষ্ট সময় আছে, আমাকে কবিতা বলতে হবে। তো এরপরে পড়া যায় যে কবিতা, সে কবিতাটি হচ্ছে বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের কবিতা অদ্ভুত আধার এক।
জীবনানন্দ দাশের কবিতা বলবো। হ্যাঁ, রাখি পান্ডা দেখছেন। অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের। কাজলদি দেখছেন, বেশ খুব ভালো লাগছে। ঠিক আছে, স্বাধীনতা উত্তরকালে আমরা স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন তাদের অবদানকে কতটা ঠিকভাবে মূল্য দিতে পারছি জানি না। তবে প্রতিনিয়ত খবরের কাগজ, টেলিভিশনে খবর আমরা দেখি, তাতে মনে হয় আমরা নিজেরা বোধহয় এই স্বাধীনতাকে লালন করার জন্য ঠিকভাবে প্রস্তুত হতে পারিনি। সেই কারণে কবিরা সবসময় সত্য দ্রষ্টা বলছেন। আমি প্রথমে বললাম, আগাস্টান মিলারেস বলছেন। তো কবিরা সবসময় সব জায়গায় প্রতিবাদ করেন। আমার প্রিয় কবি মল্লিকা সেনগুপ্তের কবিরা বলবো, হাঘরে ও দেবদাসী এই কাব্যগ্রন্থের কবিতা বলবো আম্রপালি। দিয়া সোনা চক্রবর্তী দেখছেন। আসলে লিঙ্কটা কেটে গিয়েছিল, আমি তো অভ্যস্ত নই, আগেই বলেছি, মার্জনা চেইনি। হ্যাঁ ঠিক আছে, আমি আম্রপালি কবিতাটি বলি। অন্ধকারে কালো কাপড় পরে আম্রপালি পালিয়ে যায় বলিদ্বীপের খাঁজে। পেছনে তার সাংবাদিক, গুপ্তচর আর গণসভার লোলুপ আততায়ী। ত্রস্ত চোখ, লাস্য তার আচ্ছাদিত বিষাদ কালো মেঘে। আম্রপালি বাঁচতে চায়, সমাজ চায় প্রমাণ লোপ হোক। সুনন্দিত কপালে তার সদ্যক্ষত দাগ। ঢিল মেরেছে পুরুষ যারা প্রেমিক ছিল আগে। ঢিল মারছে নষ্ট মেয়ে, মেরে তাড়াও, রব তুলেছে পঞ্চায়েত। আম্রপালি ঘুরে তাকায়, দেখে এরা সবাই রাত নাগর। ওই যে নন্দ, শ্যাম, এরাই তাকে নামিয়েছিল চোরাবালির ফাঁদে। গণিকালয়, মিনা বাজার তৈরি করে কারা? প্রতি যুগেই ইন্দ্র কেন উর্বশীর অধীশ্বর হন? আম্রপালি প্রশ্ন করে, প্রশ্ন মুছে যায়। অন্ধকারে সাদা কাপড় পরে আম্রপালি শরণ নেয় অমিতাভর পায়ে। আছড়ে পড়ে শান্তি চায়। তখনও ছুটে আসে হাউস অফ কমন্সের গুপ্তচর দল। হাসপাতালে আম্রপালি আরোগ্যের জন্য শুয়ে থাকে। তখনও তার চতুর্দিকে টেলিভিশন চোখ। প্রত্যুষের আগেই বিম্বিসার তাকে অস্বীকার করে। এই পুরুষ, এই প্রেমিক, বৈশালী সুনাগরিকগণ গণসভায় রায় দিয়েছে আম্রপালি পরম নারী, নিয়তি তার নগরনটি হওয়া। আম্রপালি পালিয়ে যায়, পেছনে তার সমাজ তাড়া করে। আম্রপালি বাঁচতে চায়, সমাজ চায় প্রমাণ লোপ হোক। তথাকথিত যারা শিক্ষিত মানুষ, আমি দেখেছি অনেক মহিলার কাছে শুনেছি, বিড়ম্বনায় কিন্তু ঠিক সেভাবে মানুষকে পাশে পাওয়া যায় না। মল্লিকা সেনগুপ্তের সমস্ত কবিতাই নারীদের জন্য লেখা এবং আমরা অনেক আশ্রয় পাই তার কবিতায়। অরুণ বাগ দেখছেন, বাহ,
প্রত্যেককে আমার অভিনন্দন। এখন বর্তমান রাজনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক ইত্যাদির সঙ্গে মেশে এরকম একটি কবিতা বলবো। দেবেশ ঠাকুরের চিরদিন তোমার আকাশ। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। বৃষ্টিতে স্নান করা আকাশ জুড়ে যখন অপাবৃদ্ধ রামধনু ওঠে, ভিজে সজীব অঙ্কুরের গন্ধ মিশে সোনালি রোদ্দুরে, পাখের পাখায় লাগে জাফরানি রং, তখন আপনি থেকেই বেরিয়ে আসে সার্থক জনম আমার। যখন চট্টগ্রাম, নোয়াখালী, কুষ্টিয়া থেকে দলছুট মানুষ আসে আস্তানাহীন ভূতের মতো, ক্যাম্পে, লাইনের ধারে, বস্তিতে, রৌদ্রদগ্ধ মাঠে 3 আটি খড়ের নিচে শুয়ে কেটে যায় পৌর্ণমাসী সন্ধ্যা। যখন পুলিশের সাইরেন ঘর ছাড়ায় আলিপুরদুয়ার থেকে বারাসাত, বদরপুর থেকে রানাঘাট, হিঙ্গলগঞ্জ থেকে মরিচছাপি, মা কোলের জ্যান্ত ছেলেটাকে জলে ফেলে মরাটাকে আঁকড়ে ধরে বুকে, তখনও বলি সার্থক জনম আমার। যখন বিসমিল্লাহ গিয়ে ওঠে, ইস মিट्टी छोड़ के मैं कहीं नहीं जाऊंगा, আয়েশা বেওয়ার কন্যাদান করে কানাই মণ্ডল। এই চেনা মাটি, চেনা মানুষ, চেনা আকাশ। রজনীবাবু, এই তৃষিত মরুর বিনিময়ে কোনো রসালো কানন আমি চাই না। আমার সিন্ধুকে, আমার জন্মভূমির এক মুঠো মাটি পেলেই আমি বলতে পারি সার্থক জনম আমার। রাস্তায় পড়ে আছে বিশু পাগলা চোখের জলের জোয়ারে, হাওয়ান্নের জন্যে কুবের মৃত্যুর ময়নাদ্বীপের সওয়ার কপিলার সঙ্গে। জেল গারদে মাথা ঠুকছে বিলু, ঢোড়াইয়ের বস্তি ভেঙে মাথা চাড়া দিচ্ছে গগনচুম্বী প্রাসাদ। শুকিয়ে যাচ্ছে মানিকের পদ্মা, বিভূতির ইছামতি, অদ্বৈতের তিতাস, দেবেশের তিস্তা, সমরেশের গঙ্গা। গলায় সোনার চেন ঝুলিয়ে ফর্সা বাবুদের দরিদ্রনারায়ণ ভোজন, আর গান্ধীজির ছাপ্পা মারা তখনও বলি সার্থক জনম আমার। বৃষ্টি হলো এই মাত্র, মাটি হবে অন্তঃসত্ত্বা, ধান হবে কোজাগরী লক্ষ্মীময়ী মাঠে। থায়োডেন ডেমিক্রন খেয়ে বুলবুলি গান গাইবে, ঈশ্বরী পাটুনি বর চাইবে ঈশ্বরীর কাছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানুষের জন্য প্রাণময় হবে পৃথিবী, ভালোবাসার জন্য ভিজে যাবে মাটি। তখন বটবৃক্ষের মতো তুমি আকাশ ছোবে রবীন্দ্রনাথ। তোমার মতো আকাশের জন্য হাজার বার, হাজার হাজার বার বলবো সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। দেখুন, আমরা যে পৃথিবীতে বাস করি সে পৃথিবীকে বসবাসযোগ্য করার দায় আমাদেরই। সুতরাং যত বিরোধ থাক, যত অপূর্ণতা থাক, আমাদেরকে কিন্তু নিজেদেরকেই আমাদের ঘর সাজিয়ে নিতে হবে। তার জন্য আমাদেরকে প্রতিজ্ঞা প্রস্তুত হতে হবে, এবং আমরা প্রতিজ্ঞা প্রস্তুত হতে চাই। এই আমার এক বন্ধু আমাকে অনুরোধ করেছেন শঙ্খ কবিতাটি বলতে। সত্যি এই কবিতাটির মধ্যে একটা অদ্ভুত আত্মশক্তি সঞ্চারের আশ্রয় আমরা পাই, তাই না? মনে হয় আমরা সঞ্চয় করতে পারবো চেষ্টা করলে। চেষ্টা করছি কবিতাটা বলার।
তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মোরে, এ কি রে দুর্দৈব। লড়বি কে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠনা গে, চলবি যারা চল রে ধে, আয় না রে নিঃশঙ্ক। ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। চলেছিলেম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খুঁজি সারাদিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত, হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলেম যোঝাযুঝি মিটিয়ে পাব বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক। হেনকালে ডাকল বুঝি নীরব তব শঙ্খ। যৌবনেরই পরশমণি করাও তবে স্পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ। নিশার বকনা করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক। দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সমবান বাজিবে বক্ষে। কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাঁদবে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক। বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পরাও রণসজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় রঙ্ক। দেব সকল শক্তি, লব অভয় তব শঙ্খ। হ্যাঁ, অনেকে হয়তো বুঝতে পারেননি লাইফটা চলে গিয়েছে, তাই অনেকে চলে গিয়েছেন। আমি খুব ক্ষমা প্রার্থী, আসলে আমি পারি না, কি করব বলুন। এবারে আমি যাব প্রেমের পর্যায়ে। প্রেম মানে বৈষ্ণব কবিতা। কবি বিদ্যাপতি বলছেন, ইসখি হামার দুঃখের নাহিওর, ইভারা ভাদারা মাহা ভাদারা শূন্য মন্দির মোর। এই বৈষ্ণব পদাবলীর দ্বারা অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহের পদাবলী নামক একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন, যার একটি কবিতা আমি পড়ব। কবিতাটির নাম মারান। मरन रे तुहु मम श्याम समान, मेघ वरन तुझो मेघ जटा जुटो, रक्त कमल करो रक्त अधर पुटो, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत करे दान, तुहु मम श्याम समान। मरन रे श्याम तुहारी नाम, चिर बिसरला जब निरदय माधवा, तुहु न भय विमय बाम। आकुल राधारी झो अति जरा जरा, झराय नयन दो अनुखान झरा झरा, तुहु मम माधवा तुहु मम दोसरा, तुहु मम ताप घुचाओ, मरन तू आओ रे आओ। भुजो पास लाह तब सम्मधई, आँखी पाता मुझो आसब मोदई,
करऊ पर तुझो रोदई रोदई नीद भरबी सब देहा। तुहु नहीं बिसरबी तुहु नहीं छोड़बी राधा हृदय तू कबहनु तोड़बी हिया हिया राखिबी अनुदीन अनुखन आतुलन तोहारी लेखा। दूर संगे तुहु बासी बजाओ असी अनुखन डाकिसी राधा राधा राधा। दिवस फुरावल अब हुम जाव कुंज बाट पर अब हुम धाव सब कुछु टूटायब बाधा। गगन सघन अब तड़ित चकते अति घोर मेघरब शाल ताल तरु बधयत सब पंथ बिजन अति घोरा। इकली जाओ तुझो सारे चाक पिया तुहु की भय ताहारे भाया बाधा साबा अभय मूर्ति धरी पंथ दिखायब मोरे। भानु सिंह कहे छिए छिए राधा चंचल हृदय तोहारी माधव पाहु मामा पिया से मरने से अब तुहु देख बिचारी। আসলে লাইভটা যখন কেটে গেল না আমি এত না মানে হয়ে পড়েছি অপ্রস্তুত হয়ে পড়েছি। এবারে রতন কুমার দাস দেখছেন, আর তো কাউকে আমি দেখতে পাচ্ছি না এখন এই মুহূর্তে। হ্যাঁ, নমিতা দাস দেখছেন। আমি প্রত্যেককে দর্শক শ্রোতা বন্ধুকে আবার আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এবারে প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা বলবো। ঝড় যেমন করে জানে অরণ্যকে, ঝড় যেমন করে জানে অরণ্যকে তেমনি করে তোমায় আমি জানি। দুরন্ত নদীর ধারা যেমন করে দেখে আকাশের তারা সেই আমার দেখা, স্থির আমি হই না, আমার জন্য নয় প্রশান্তির পরিচয়। আমি কেমন করে বোঝাই আমার ব্যাকুলতা, বাতি দিয়ে কি হয় বিদ্যুতের ব্যাখ্যা। সাগরের অর্থ মেলে সরোবরে, একটা মানে আছে পালিত পশুর চোখে, আর একটা মানে বন্য সাপদের বুকে। বৃথাই এ দুয়ের মিল খোঁজা। আমি থাকি আমার উদ্দামতায়, চেয়েও না আমাকে বশ করতে, সহজ করতে। কে জানে, হয়তো আমার জানাই সত্যকারের জানা। দুলে না উঠলে আকাশের বুঝি কোনো মানে হয় না, পৃথিবীকে নাড়া দিয়ে সত্য করতে হয়। তুমি আমার আকাশ, দুরন্ত স্রোতে কম্পমান তোমার পরিচয়। তুমি আমার অরণ্য, আমার ঝঞ্ঝাবেগের প্রশ্রয় ও প্রতিবিম্ব। দেখুন, প্রেমের সঙ্গে একটা অধিকার বোধ জড়িয়ে থাকে, এবং সেই অধিকার যদি কোথাও ক্ষুণ্ণ হয় মানুষ কিন্তু তখন তার সমস্ত আবেগকে দিয়ে তাকে ছুঁতে চায়। সেই আবেগ মথিত একটি কবিতা বলবো, নজরুলের কবিতা। সুপ্রীতি দেখছো, বাহ, খুশি হয়েছি। আমি নজরুলের অভিশাপ কবিতাটি বলবো। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে। বুঝবে সেদিন বুঝবে, ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে।
স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক ছমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা, মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন, বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন, বুঝবে। আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল, গাঁথতে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে, উঠবে কাঁদে, বুকের মালা করবে জ্বালা। চোখের জলে সেদিন বালা, মুখের হাসি ঘুচবে, বুঝবে সেদিন, বুঝবে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশির ছেঁচা রাত্রি, থাকবে সবাই, থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশির রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন। বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে, বিষিয়ে অবুক উঠবে, বুঝবে সেদিন, বুঝবে। আসবে আবার শীতের রাতে, আসবে নাকো আর সে, তোমার সুখে পড়ত বাধা, থাকলে যে জন পার্শ্বে। আসবে নাকো আর সে, পড়বে মনে মোর বাহুতে মাথা ধুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই যেতি তো ওই বিছানায় কাঁটা হয়ে ফুটবে, বুঝবে সেদিন, বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলেম সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন, বুঝবে। তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, সখার কারাবন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর বইতে প্রাণের শ্রান্ত এ ভার, মরণ সনে জুঝবে, বুঝবে সেদিন, বুঝবে। ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি, আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি, চৈতি রাতের চাঁদনি। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন হেমর সোহাগ ভীতু, চাইবে কেঁদে নীল নভ গায়, আমার মতন চোখ ভরে চাইছে তারা, তাই খুঁজবে, বুঝবে সেদিন, বুঝবে। আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটির সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন,
টুটবে যবে বন্ধন, পড়বে মনে নেই সে সাথে, বাঁধতে বুকে দুঃখ রাতে, আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাখবে ছোঁয়া, আপনি যেচে চুমবে, বুঝবে সেদিন, বুঝবে আমার বুকের যে কাঁটা খা তোমায় ব্যথা হানত, সেই আঘাতে যাচবে আবার, হয়তো হয়ে শ্রান্ত, আসবে তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে, আপনি সেদিন সেধে কেঁদে যাচবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে বুঝবে, বুঝবে সেদিন, বুঝবে। আসলে আমরা সাধারণ মানুষ তো, তাই এই ধরনের প্রত্যাশা হয়তো সাধারণ মানুষের থাকে, কিন্তু রবীন্দ্রনাথ হলে কি বলতেন? যাহার লাগে চক্ষু বুজে ভাসিয়ে দিলে অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিকিতা দেখছেন, বনিতা কুণ্ডু দেখছেন। ঠিক আছে, এবারে আমি যে কবিতাটি বলবো রবীন্দ্রনাথে আমরা সমর্পণ করি নিজেদেরকে, যে কোনো অবস্থা থেকে নিজেকে উত্তীর্ণ করার জন্য আমি বারবার রবীন্দ্রনাথের হাত ধরি, এবং এই মুহূর্তে এই সময় একটি কবিতা পড়তে ইচ্ছে করছে। কবিতাটা বলি। রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের দান কবিতাটি। আর কেউ কিছু লেখেননি, আমি দেখতে পাচ্ছি না, সুতরাং আমার কোনো দোষ নেই, আমি কিছু পারি না। ভেবেছিলেন চেয়েই নেব, চাইনি সাহস করে, সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলেম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যাতলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। অরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধায় গেয়ে কি পেলি তুই নারী? নয় এ মালা, নয় এ থালা, গন্ধ জলের বাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এই কি তোমার দান? কোথায় এর লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এই কি তোমার দান? শক্তিহীনা মরি লাজে, এ ভুবন কি আমায় সাজে? রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়ব আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়ব সকল ভয়, মরণকে মোর দোসর করে রেখে গেছ আমার ঘরে, আমি তারে বরণ করে রাখব পরাণময়।
তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়ব সকল ভয়। তোমার লাগে অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ। প্রস্তুতি আসলে মানুষের ভিতরে, সেইভাবে যদি প্রস্তুত হওয়া যায় জীবনের সব পথ অক্লেশে আমরা পাড়ি দিতে পারি, তাই না? যেই রবীন্দ্রনাথ এই রকমের লেখা লেখেন, সেই রবীন্দ্রনাথের জীবনে তো বহু মানুষের স্পর্শ আছে, তাই তিনি এত সম্পদশালী হয়েছেন। রবীন্দ্র জীবনী নিয়ে বহু শিল্পী, সাহিত্যিক, কবি চর্চা করে যাচ্ছেন এবং রবীন্দ্রনাথকে মানে অবলম্বন করে আমাদের অনেক শিল্প বেঁচে আছে। আমার প্রিয় এক কবি মল্লিকা সেনগুপ্তের আমি একটি কবিতা বলবো, রানু ও রবীন্দ্রনাথ। এবং সেখানে এই যে রবীন্দ্র প্রেম, তাই নিয়ে ভাবনার কথা আছে। মানবেন্দ্রনাথ সাহা দেখছেন, বাহ, আমার অধ্যাপক বন্ধু, সে তার মূল্যবান সময় ব্যয় করে এসেছেন, আমি এর জন্য তার কাছে কৃতজ্ঞ। সুবীর চ্যাটার্জি দেখছেন, আমার জামাইবাবু, প্রণাম। আর তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি স্ক্রিনে হাত দেব না, কারণ কেটে গিয়েছিল আমার দোষে। হ্যাঁ, সুতরাং আমি কিছু পারি না। ভালো মানব, এই কবিতাটা শোন, ভালো লাগবে। তুই তো আমাকে অনুরোধ করেছিলি মল্লিকা সেনগুপ্তর কবিতা বলতে, ঠিক সময়ে এসেছিস। রানু ও রবীন্দ্রনাথ। বিদ্যুৎলতার মতো এসেছিল রানু মহাপুরুষের সেই বিষণ্ণ বিকেলে। তৃষ্ণার্তের এক গ্লাস সোনালি পানীয় রবি ঠাকুরের ঘরে ওড়ে ডানা মেলে। ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যেত মোর বাতায়নে এসে। মেয়েটি কি গৃহশোভা নাকি লীলা সখী? কাঁকন বাজিয়েও যে ভাঙিয়েছে ঘুম। মরুভূমি বয়সে লেগেছে সবুজ, রানু যেন সূর্যের রাঙা কুমকুম। কখনো আমের নবমুকুলের বেশে, কভু নবমেঘ ভারে, চকিতে চকিতে চলচাহনিতে ভুলাইছে বারে বারে। এ কি রং লেগে গেল গেরুয়া চোপ্পায়, এ কি ডাক দিয়ে গেল হারানো বাঁশিটি? 60-এর পুরুষ আর 16-র কিশোরী। চোখে মুখে লেখা হয় ঘোর লাগা চিঠি। রানুর চিঠির সুরে দোলা লাগে রবি ঠাকুরের। হারুনামারু জাহাজে বসে তিনি লিখতে থাকেন, আমারে যে ডাক দেবে, এ জীবনে তারে বারংবার ফিরেছি ডাকিয়া। যে নারী বিচিত্র বেশে মুগ্ধ হেসে খুলিয়াছে দ্বার থাকিয়া থাকিয়া। দীপখানি তুলে ধরে মুখে চেয়ে ক্ষণকাল থামি, চিনেছে আমারে। তারে সেই চাওয়া, সেই চেনার আলোক দিয়ে চিনি আপনারে। তুমি কি বোঝো না রানু, কাঁটা তার ঘিরেছে তোমাকে, প্রবেশ নিষিদ্ধ। আমি তোমার অন্দরে। রানু, তুমি অন্দরের দরজায় পাহারা বসাও। ও ঘরে আমার আর কোনো দাবি নেই। হৃদয়ের ওই চাবি আমাকে দিও না কোনো দিন। অন্য কোনো রাজপুত্র চাবি খুলে দরজায় দাঁড়াবে। সদর দরজা খুলে আমি আজও তোমাকে ডাকছি। চাইতে পারতে যদি খোলা ছিল বড় দরজাটা। আজও কোনো মেয়ে এসে সত্যকার আমাকে চায়নি।
মেয়েদের আকাঙ্ক্ষাই পুরুষকে শক্তিমান করে। কি জানি আমার উমা কোন দেশে কোথায় রয়েছে। তুমি কি কখনো রানু তপস্যায় জাগাবে আমাকে? প্রিয় ভানু দাদা, আমি আপনার কে হই বলুন? ভালোবাসা হয়েছিল, কি করে ভুলব? পাহাড়ি শীতের রাতে লণ্ঠনের আলো আমার শরীর ছেয়ে নেমে এসেছিল। আপনার মুহূর্তের আদর, সোহাগ, সেই সিক্রেটটুকু কেবল আমার, আপনি ও আমি ছাড়া কেউ জানবে না। কতবার বলেছেন আমাদের সত্যকার বিয়ে হয়ে গেছে। আপনার সঙ্গে সেই সন্ধে, রাত, সকাল, দুপুর রোমন্থন করে করে আমার দিন কেটে যায়। হয়তো সেসব ছিল আপনার খেলা খেলা পালা, কিন্তু আমার তা নয়। যদি মিথ্যা হয়, সত্য কাকে বলে? বেনারসে সন্ধে নামে, বোলপুরে নতুন সকাল। আমার জীবন থেকে আপনার ছোঁয়া উপড়ে ফেলার মতো সাধ্য নেই। ওগো ভানু দাদা, আপনি চাইলেও আর কাউকেই বিয়ে করব না। সভা ঘরে কানাকানি, কেউই তরুণী। 18 বছরের আনু, বিদ্যুতের শিখা রবি ঠাকুরের গায়ে লতিয়ে রয়েছে। ও কি মালবিকা? ও কি বসন্ত লতিকা? রানুর পায়ের কাছে তরুণের দল। রানুর চুম্বন চায় বিদেশি যুবক। প্রজাপতি উড়ে আসে রানুর মাথায়, বিয়ের প্রস্তাব আনে দূরের লুব্ধক। রবি ঠাকুরের মনে মেঘ বিষণ্ণতা, রানুর হৃদয় জুড়ে তুমুল তুফান। রবি ও রানুর মনে মেঘ, বৃষ্টি, ঝড়। তবু বাঁধ দিতে হয়, ভাসে জান প্রাণ। সেই 6 বছর যেন 6 গ্লাস বসন্ত শ্যাম্পেন পান করে রবিবাবু চিরযুবা হল। অঙ্গে অঙ্গে জেগে ওঠে প্রেমের কবিতা। বসন্ত নায়িকা ছিল সত্য ফোঁটা 16। প্রদীপবাবু আছেন, নমস্কার। রজত চৌধুরী দেখছেন, নমস্কার। সকলকে আমি আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জানি না আমার সময় কতটা আছে। আমি এখন, যদি কারোর কোনো অনুরোধ থাকে আমি বলবো। আর আমি এখন বলবো, কাউকে দেখতে পাচ্ছি না। এর আগে আমি অঞ্জনকে দেখেছিলাম, অঞ্জন এসেছিল। অঞ্জনকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। ও আমার শিক্ষক বন্ধু। আমার অনেক ছাত্রীরা এসেছিলে, যাদেরকে আমি তখন কিছু বলতে পারিনি। আমি এখন তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সকল দর্শক বন্ধুকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই বৈদ্যুতিন মাধ্যমে যে অক্ষমতা, সেটা স্বীকার করেও আপনারা দেখছেন। হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে। আমি জানি যে আমি ঠিক নিজের পুরো এফর্টটা দিতে পারছি না, কারণ এখানে দেখতে হচ্ছে তো মানসিকভাবে একটু অসুবিধে হচ্ছে, আমি অভ্যস্ত নই বলে। আমি পরের কবিতায় যাচ্ছি। আমার প্রিয় কবি পূর্ণেন্দু পত্রীর কবিতা, তোমার বিষাদগুলি। তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও, ওষ্ঠপুটে রাখি। ভীষণ বৃষ্টির শব্দ সারাদিন স্মৃতির ভিতরে। একাকিনী বসে আছো বৃষ্টির ভিতরে বালুকা বেলায়। স্মৃতির ভিতরে আমি পেতে আছি শূন্য করতল। তোমার বিষাদগুলি
করতলে তুলে নিতে দাও, ওষ্ঠপুটে রাখি। মানুষের ভীষণ বিষাদ একদিন বেজেছে মন্দিরে শঙ্খ ঘণ্টা রবে। মানুষের মহান বিষাদ ভাস্কর্য খচিত স্তম্ভে একদিন ছুঁয়েছে আকাশ, আজ ভীষণ নীরব। জলের ভিতরে ছুরি ঢুকে গেলে আর্তনাদহীন, রক্তের ভিতরে কান্না ঢুকে গেলে প্রতিবাদহীন। যে যার উদ্যানে ছায়াতলে, পুষ্পের ভিতরে অগ্নিজলে, সুগন্ধ শোকের সম্মুখীন। তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও, ওষ্ঠপুটে রাখি। আরম্ভের সব কিছু প্রতিশ্রুতিময়, আরম্ভে সকল গাছই সহাস্য সবুজ, আরম্ভে সকল মুখে কলমিলতার ছাদে সাদা আলপনা, সব কথা রাখালের বাসে। আরম্ভে সকল চোখ চশমা ও কাজল ছাড়া সরল হরিণ। আরম্ভে সব কিছু প্রতিশ্রুতিময়, অতিশয় বিচক্ষণ হতে গিয়ে যত কিছু অদল বদল। চোখে ছানি, গালে ব্রণ, বুকে লোম, নখে রক্তপাত। লালসা ও লোভ ডুমুর ফলের মতো গুচ্ছ গুচ্ছ এঁটে যায় দাঁতের মাড়িতে। অতিরিক্ত লালসায় গাছ দীর্ঘ হয়, আরও উঁচু হলে আরও অনেক আকাশ। এই ভেবে জিরাফের গ্রীবা ছুঁড়ে গাছ বাতাসে হলুদ পাতা, বাসি ফুল পতনে মূর্ছায়, স্তূপাকার, জলে স্থলে শোক ধ্বনিময়। অন্যখানে আরও বেশি ভালোবাসা, সোনার সিন্ধুকে। এই লোভে শৈশবের রূপকথা রাজপুরী ভাঙে, দূরে শাড়ি বদলে যায়, বিনুনিতে সাপের গড়ন, ঈর্ষার কাজল চোখে, দাঁতে হাসি, ধবল করাত। যে যতই দূরে যাক, অবশেষে সকলেরই ফিরে আসা স্মৃতির ভিতরে বৃষ্টিপাতে, অনুশোচনায় বালি ঘাঁটাঘাঁটি, বালুকা বেলায়। বৃষ্টির ভিতরে তুমি বসে আছো বালুকা বেলায়। তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও, ওষ্ঠপুটে রাখি। সভ্যতা, সময় কিংবা মানুষের মহা ইতিহাস এত শোকে তবুও মরেনি। সমস্ত আরম্ভ জুড়ে মানুষের আলুথালু কত ছোটাছুটি, কুসুম কুড়ানো কত ভোরবেলা, কুসুমের মতন কাঁকরও, পকেটে কত কী ছবি, আয়না ভাঙা, আতশবাজির ফুলঝুড়ি, দোলের আবির, বাঁকা রেকর্ডের গান, আঁচলেও কত কী, লুকানো চিঠির শব্দ, আমের মূল, বুকেও কত কী। মনোহর মন্ত্রধ্বনি, পালকি যায়, পাখি যেতে পারে যত দূর। আরম্ভের সব কিছু এইরূপ প্রতিশ্রুতিময়, ক্রমে ভীষণ নীরবে প্রতিশ্রুতি। গাছ ও মানুষ একযোগে হরিতাভ হয়, ক্রমে ভীষণ নীরবে চোখের কাজল, বেনি, চিত্রিত আঁচল, সোনার সিন্দুক, সব সতর্কতা, সাফল্যের স্ফীতকায় ঘাড়, স্তম্ভ, দম্ভ, জঙ্ঘাউরু, গর্ব, অহংকার, সব কিছু থেকে চুয়ানো ঘামের মতো অদ্ভুত বিষাদ ভূমিতলে ঝরে ঝরে পড়ে। অবশেষে বৃষ্টিপাত স্মৃতির ভিতরে বালুকা বেলায়। তোমার বিষাদগুলি ওষ্ঠপুটে তুলে নিতে দাও, করতলে রাখি।
সভ্যতা, সময় কিংবা মানুষের মহা ইতিহাস এত শোকে তবুও মরেনি, কারণ মানুষ এখনো নিজের করতলে তুলে নেয় অন্যের বিষাদ। আকাশ পাতাল থেকে এত বিষ, বারুদ, বীজাণু পান করে এখনো মানুষ অন্য কিছু মহত্তর সুধার আশায় অপরের ওষ্ঠ থেকে তার সব মলিন বিষাদ শুষে নিতে চায়। এখনো বিষাদ পাবে বলে পুরুষ নারীর কাছে যায়, নারীরা নদীর কাছে যায়, নদীরা মাটির কাছে আসে, মাটি আকাশের দিকে চায়। তোমার বিষাদগুলি করতলে তুলে নিতে দাও, ওষ্ঠপুটে রাখি। পার্থপ্রতিম দা আছেন, নমস্কার। আমার ছাত্রী শ্রেয়সী আছে। আমি নাইয়া পরিবারের প্রত্যেককে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং যারা ইতিমধ্যে অংশগ্রহণ করে আমার অনুষ্ঠানটি কেটে যাওয়ার কারণে চলে গিয়েছেন, মানে দুঃখ প্রকাশ করছি যে তারা সমগ্র অনুষ্ঠানটি দেখতে পারেননি। আমি প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। নমস্কার। সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।